বলে বিশ্রীভাবে হাসতে থাকে। বিয়ের শপিং প্রায় শেষ। সানভি, সিয়ান আর ইশরা মিলে মোটামুটি সবকিছু শপিং করেছে। কালকে সিয়ান আর ইশরার হলুদ। যদিও ইশরার বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে ধুমধাম করে দেওয়ার, কিন্তু সিয়ানের ইচ্ছা খুব সাদামাটাভাবে ঘরোয়াভাবে যেন ওদের বিয়েটা সম্পন্ন হয়, আর বিয়ের সবকিছু যেন সিয়ানের বাড়িতেই হয়। বিয়ের ব্যাপারে শুধুমাত্র সিয়ান এই একটা ইচ্ছার কথাই বলেছে, তাই ইমানুর রহমানও আর না করেনি। তাছাড়া ইশরাও এই ব্যাপারে একমত, তাই ওদের হলুদটাও কালকে ছোট পরিসরে ঘরোয়াভাবেই করা হবে। ঈশান সিয়ানকে ফোন দিয়ে বলছে বিয়েতে আসতে পারবে কিনা। এই নিয়ে সিয়ান বেশ রাগারাগি করছে ঈশানের সাথে। কি বললি তুই? বিয়েতে তুইও আসতে পারবি না? না রে, ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে হসপিটালে। তুই কিনা আমাকে প্রমিস করেছিলি বিয়েতে আসবি। হ্যাঁ করেছিলাম তো, কিন্তু আমি নিজেও জানতাম না হঠাৎ করে এরকম এমার্জেন্সি পড়ে যাবে। হ্যাঁ বুঝেছি, দূরে গিয়ে আমাদেরকে ভুলে গেছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা তুই আসতে পারিস না পারিস, অন্তত আন্টি আর ঋষিদাকে তো পাঠিয়ে দে। দেখ, মায়ের শরীরটাও অতটা ভালো না, তাই ওদেরকে একাও পাঠাতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগছে আমি তোর বিয়েতে থাকতে পারছি না। আমি জানি তুই আমার উপর ভীষণ রেগে আছিস, তবে খুব তাড়াতাড়ি চট্টগ্রাম আসছি, তখন তোর বউয়ের সাথে মিট করব। তুই কত আসিস সেটা আমি দেখতেই পাচ্ছি। রাগ করিস না প্লিজ, সত্যি আসবো এবার। হ্যাঁ দেখাই যাবে। আচ্ছা যাই হোক, সেসব বাদ দে। তোর আর ফার্সিয়ার নতুন জীবনের জন্য শুভকামনা রইল, আর তোর এই ভাইয়ের প্রতি রাগ করে থাকিস না। আচ্ছা বাই, রাখছি। আচ্ছা। সিয়ান খুব নর্মালি ওর বাড়িতে হলুদের অ্যারেঞ্জ করেছে। বিকেলের দিকে ইশরা ওরা সবাই এই বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট আসে। সিয়ানের চয়েস অনুযায়ী ইশরাকে সাজানো হয়। হলুদ আর সবুজ কালার মিক্স শাড়ি সাথে কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়। সবগুলোই গহনায় সাদা গোলাপের। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না ইশরা। শান্তি ইশরাকে নিজের সামনে এনে বসিয়ে বলল, ওয়াও ইশরা, তোকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সিয়ান ভাইয়া তো তোর থেকে চোখ ফেরাতেই পারবে না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। জেরিন বলল, একদম ঠিক বলেছিস, দারুণ লাগছে আমাদের ইশরাকে, তাই না? সঙ্গীতা বেগম রুমে এসে বললেন, তোদের হলো? জেরিন বলল, এই তো আন্টি হয়ে গেছে, আমরা আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। সিয়ানদের ড্রয়িং রুমে হলুদের অ্যারেঞ্জ করা হয়েছে। শান্তি আর জেরিন মিলে ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। সিয়ানের পাশে সোফায় বসায়। সিয়ানের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ওর সব ফ্রেন্ডরা ও হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। জেরিন আর শান্তি ওরাও শাড়ি পরেছে। সানভিকেও বলেছিল শাড়ি পরতে, কিন্তু সানভি শাড়িতে কমফোর্টেবল না, প্লাস ও পরতেও পারে না, সেজন্য হলুদ রঙের চুড়িদার পরেছে। একে একে সবাই এসে ওদের দুজনকে হলুদ লাগায়। হলুদ পর্ব শেষে খাওয়া দাওয়া করে সিয়ান আর ইশরার ফ্রেন্ডরা চলে যায়। ইশরা সানভি একই রুমে শুয়ে পড়ে। ইশরা খুব টায়ার্ড থাকায় শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়, কিন্তু সানভির চোখে ঘুম নেই। ওর ভীষণ মন খারাপ হচ্ছে। ঈশানরা আসবে না বলে কিছুতেই ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু ঈশানকে কল দিলে আবার কিনা কি মনে করে, সেই ভেবে কখনো কল দেয়া হয়নি। কিন্তু আজ ভীষণ ইচ্ছে করছে কথা বলার। অনেকক্ষণ ভেবে সানভি ঠিক করে ঈশানকে কল করবে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কাপা কাপা হাতে ঈশানের নাম্বারে ডায়াল করে। দুবার কল হতে ঈশান রিসিভ করে। হ্যালো সানভি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাতে ফোন দিলে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কিছু হয়নি। ও, আমি ভাবলাম কি না কি হয়েছে, কারণ রাঙামাটি আসার পর থেকে তো তুমি কখনো আমাকে ফোন দাওনি, তাই তোমার ফোন পেয়ে একটু আমি অবাকই হয়ে গিয়েছিলাম। আসলে আপনাদের খুব মিস করছিলাম আর কি, তাই। আমিও তোমাদের সবাইকে মিস করছি। তোমার ভাই তো আমার উপর একদম রেগে আছে কাল আসতে পারছি না বলে। আপনারা কাল আসলে অনেক খুশি হতাম। আমিও তো চেয়েছিলাম আসতে, কিন্তু এমার্জেন্সি আছে হসপিটালে, সেজন্য আসতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম আসছি। কবে আসছেন? শিওর না, তবে কিছুদিনের মধ্যেই আসবো। তো এত রাতে না ঘুমিয়ে কি করছো? রাত জাগা কিন্তু ভালো না। সানভি অন্যমনস্ক হয়ে বলে, আপনার কথাই ভাবছিলাম। ঈশান অবাক হয়ে বলে, মানে? না মানে আপনাদের কথাই ভাবছিলাম আর কি। আপনি কি করছেন? আমি হসপিটালে আছি, একটু আগে একটা অপারেশন শেষ করে ওটি থেকে বের হলাম। ও আচ্ছা। ঘুমিয়ে পড়ো, কালকে তো আবার সিয়ানের বিয়ে। ভালো থেকো, গুড নাইট। গুড নাইট, আপনিও ভালো থাকবেন।
কল কেটে ফোন বালিশের পাশে রেখে সানবি চোখ বন্ধ করে। ঈশানের সাথে কথা বলতে পেরে ওর একটু হলেও এখন শান্তি লাগছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে সানবি ঘুমিয়ে যায়। আজকে সিয়ান আর ইশরার বিয়ে। সকাল থেকে ইমানুর রহমান আর ফারাজ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সঙ্গীতা বেগমও বিভিন্ন জিনিস দেখাশোনা করছেন। সকালে নাস্তার পর ইশরাকে সাজানোর জন্য গতকালকের মেয়ে দুজনই আসে। ইশরার ইচ্ছে ছিল বিয়েতে একদম আনকমন ভাবে সাজার জন্য। ওর প্রিয় রং সাদা আর বেগুনি, তাই ও সাদা আর বেগুনি মিক্সিং একটা জর্জেট শাড়ি কিনেছে বিয়েতে পরানোর জন্য, সাথে ম্যাচিং গহনা। খুব নর্মাল ভাবেই মেয়ে দুটো সাদা বেগুনি শাড়িটা ওকে সুন্দর করে পরিয়ে দিয়ে একটা ন্যাচারাল ব্রাইডাল লুক ক্রিয়েট করে দেয়। ইশরা ফুল রেডি, খুব নর্মাল একটা ব্রাইডাল লুক, বাট এতে অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। ইশরাকে সাজানোর পর সঙ্গীতা বেগম ওর জন্য খাবার নিয়ে রুমে আসে। নিজের হাতে মেয়েকে খাইয়ে দেয়। খাওয়ানোর পরে ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। সিয়ানও খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রয়িং রুমে এসে বসে। এখানেই ওদের বিয়ে পড়ানো হবে। সিয়ানের পরনে সাদা রঙের একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা ইশরা নিজে পছন্দ করে কিনেছে। সঙ্গীতা বেগম হাত ধরে ইশরাকে সিয়ানের পাশে বসায়। সমস্ত কিছু ঠিকঠাক করার পর সিয়ানকে বলা হয় কবুল বলার জন্য। সিয়ান কবুল বলার পর এবার ইশরার বলার পালা, কিন্তু ইশরার কান্না পাচ্ছে ভীষণ। সবকিছু ছেড়ে থাকতে হবে ভেবে সঙ্গীতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আরে কাঁদছিস কেন? তুই তো সারা জীবনের মতো আমাদের ছেড়ে কোথাও চলে যাচ্ছিস না, তাহলে এত কাদার কি আছে? কাঁদিস না মা। জেরিনার শান্তি মিলে ইশরাকে স্বাভাবিক করে তোলে। তারপর ইশরা কাপা কাপা গলায় সময় নিয়ে কবুল বলে দেয়। সিয়ানের ঠোঁটে তখন তৃপ্তির হাসি। ফাইনালি ও ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেল। এবার সিয়ানের দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দেওয়া হয়। সিয়ান সাইন করে দেয়। তারপর ইশরার দিকে কাগজ এগিয়ে দেওয়া হয়। ইশরা পেন হাতে নিয়ে কাগজে সাইন করতে যাবে, ঠিক এমন সময় কে একজন এসে রেজিস্ট্রি পেপারটা নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। সিয়ান তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। সামনে শাওন দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুই পেপারটা ছিঁড়লি? এই বাড়িতে ঢুকেছিস কি করে? পারমিশন দিয়েছে কে তোকে? শাওন অট্টহাসিতে ফেটে পড়ে। ঝাড়া মেরে সিয়ানের হাত কলার থেকে সরিয়ে দেয়। পারমিশন? তোর বাড়িতে ঢোকার জন্য এখন আর আমার পারমিশন লাগে না। তোর এই সো কল্ড সিকিউরিটি গার্ডদেরকে আমি আমার পকেটে পরে নিয়েছি, আর রেজিস্ট্রি পেপার ছেড়েছি, পেশ করেছি। আমার নামে প্রপার্টি লিখে না দিয়ে এত শান্তিতে তুই বিয়ে করবি? কখনোই তোর বিয়ে আমি হতে দেব না। কিছুতেই তোকে শান্তিতে থাকতে দেব না আমি। এত সব ঝামেলা দেখে ভীষণ ঘাবড়ে যায় ইশরা। সঙ্গীতা বেগম মেয়েকে বুকে জড়িয়ে রেখেছেন। সিয়ান বলে ওঠে, কিছুতেই তুই এই প্রপার্টি পাবি না, কিচ্ছুতে না। এই জীবন থাকতে তোকে কখনো আমি আমার বাবার শেষ স্মৃতিগুলো নিজের হাতে লিখে দিব না। শাওন পকেট থেকে পিস্তল বের করে সিয়ানের সামনে ধরে বলে, এমনিতেও তোকে আর কষ্ট করে লিখে দিতে হবে না। আজ প্রপার্টি আমি এমনিতেই দখল করব। বলেই সোজা সিয়ানের বুক বরাবর শুট করে দেয়। ইশরা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সানবি ভাইয়া বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে সিয়ানকে ধরে। আরেকদিক থেকে ফারাজ এগিয়ে আসতে নেয় সিয়ানকে ধরার জন্য, কিন্তু তার আগে শাওনের লোকেরা ইশরার পুরো ফ্যামিলিকে জোর জবরদস্তি করে বেঁধে নেয়। তারপর টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয়। সিয়ানের সাদা পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে। সানবি সিয়ানের সাথে মাথা হাঁটুর উপর নিয়ে বসে বসে কাঁদছে আর জোরে জোরে ডাকছে, ভাইয়া, এই ভাইয়া ওঠ। শাওন এগিয়ে এসে ইশরার হাত ধরে, চলো চলো আমার সাথে, আজকে সেদিনের সমস্ত প্রতিশোধ চলবো, চলো। ইশরা হাত ছাড়ানোর জন্য মুষ্টামুষ্টি করছে, কিন্তু শাওনের সাথে পেরে উঠছে না। শাওন টানতে টানতে ওকে নিয়ে যায়। ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সানবি সিয়ানের গাল ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে, এই ভাইয়া ওঠ না, দেখ ওরা ভাবিকে নিয়ে যাচ্ছে, তুই ওঠ না প্লিজ, ভাবিকে বাঁচা ভাইয়া। সিয়ানের কোনো রেসপন্স নেই। সানবি তাড়াহুড়ো করে সিয়ানের পাল চেক করছে। এখনো পাল চলছে। সানবি দেরি না করে তাড়াতাড়ি ডক্টর মাহবুবুর রহমানকে ফোন দেয়। ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। সানবি সিয়ানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। এখন প্রায় সন্ধ্যা। শাওনদের গাড়ি এসে রাঙামাটি এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে থামে। ওরা ইশরাকে নিয়ে ওই বাড়িতে একটা চেয়ারে বেঁধে রাখে। রাস্তায় ইশরা সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই শাওন একটা বোতল থেকে পানি নিয়ে ইশরার চোখ মুখের উপর ঢেলে দেয়। ইশরা ধরফড়িয়ে মাথা তুলে তাকায়। ওর নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। ভীষণ কাশছে ও। কিছুক্ষণ পর ইশরা খানিকটা স্বাভাবিক হয়। ইশরা হাত জোর করে শাওনের কাছে বলতে থাকে, আমায় ছেড়ে দিন প্লিজ। শাওন বাঁকা হেসে ইশরার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে,
তোমাকে এত সহজে ছাড়ছি না বেবি। সেদিন তোমার ওড়না ধরেছিলাম বলে সিয়ান পুরো ভার্সিটির সবার সামনে আমাকে মেরেছিল। আজ কে এখানে তোমাকে বাঁচাবে সুইট হার্ট? প্লিজ এমনটা করবেন না প্লিজ। শাওন ইশরার শাড়ির আঁচল ধরে টান দিতে সেপ্টিমেন্ট কিছুটা আলগা হয়ে আসে। ইশরা কাঁধের উপর শাড়ির আঁচলটা চেপে ধরে। ইশরা এবার আর কান্না আটকে রাখতে পারে না, শব্দ করে কেঁদে উঠে বলে, আমি আপনার পায়ে ধরি, প্লিজ এমনটা করবেন না, আমায় ছেড়ে দিন। শাওনের পাশে ছেলেগুলো মদ খাচ্ছে বসে বসে। শাওন তাদের দিকে এগিয়ে বলে, বোতলটা দে। একটা ছেলে একটা খালি মদের বোতল শাওনকে এগিয়ে দেয়। শাওন এটা মেঝেতে আঘাত করে ভাঙে। তারপর ভাঙা বোতলটা ইশরার হাতে পায়ে চেপে ধরে। হাত পা কেটে রক্ত বের হতে থাকে। ইশরা শব্দ করে কাঁদতে থাকে। তা দেখে শাওন বিশ্রীভাবে হাসতে থাকে। হাসতে হাসতেই বলে, এখনই ভাবে কাঁদছো? সবে তো শুরু, আরো টর্চার তোমার জন্য অপেক্ষা করছে। ওই সিয়ানকে তো একদম উপরে পাঠিয়ে দিয়েছি, তোমাকেও পাঠিয়ে দিব ওর কাছে। চিন্তা করো না, তখন যত খুশি দুজনে একসাথে প্রেম করো। বলে বোতলের ভাঙা টুকরোগুলো ওর হাতে পায়ে গেঁথে দেয়। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে ওঠে ইশরা। তারপর পাশ থেকে কারেন্টের তার এনে ওর হাতে বেশ কয়েকবার শক দেয়। সাথে সাথে সেন্সলেস হয়ে যায় ইশরা। তারপর শাওন ইশরার মুখে আরো এক বোতল পানি ঢেলে দেয়। ইশরা আবারও ধরপড়িয়ে মাথা তোলে। নাক মুখ দিয়ে সব পানি ঢুকে গেছে। ও নিঃশ্বাসটা অবধি নিতে পারছে না। সারা শরীরে ভীষণ ব্যথা হচ্ছে। ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। এর মধ্যে আরো বেশ কয়েকবার শক দেওয়া হয়। তারপর আবার সেন্সলেস হয়ে যায় ইশরা। ইশরা অজ্ঞান হয়ে যেতেই শাওন বলে, তোরা এখানে থাক, আমি একটু আসছি, কিন্তু খবরদার ও যেন এখান থেকে কোথাও যেতে না পারে। ছেলেগুলো বলে, কোনো চিন্তা করবেন না বস, কোথাও যেতে পারবে না। কথাটা মাথায় থাকে যেন। বলে শাওন বেরিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা বাদে ইশরার জ্ঞান ফিরে। ও একটু একটু করে চোখ খুলে তাকানোর চেষ্টা করে। মাথাটা ঝিমঝিম করছে, ভালো করে তাকাতে পারছে না। প্রায় মিনিট 10 লেগে যায় ওর ভালোভাবে চোখ মেলে তাকাতে। চোখের সব কেমন যেন অন্ধকার দেখছে। হাত পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আশেপাশে চোখ বুলাতেই দেখে ছেলেগুলো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এখনই বের হওয়ার সুযোগ। সেজন্য ইশরা এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে। হঠাৎই পায়ের কাছে একটা ছুরি দেখতে পায়। সেটাকে পা দিয়ে কোনো রকমের টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর পা দিয়ে এটাকে কিছুটা তুলে কোনো রকমে হাতে নিয়ে নেয়। দু হাতে একসাথে বাঁধা, কিছুতেই খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে মোস্টামুষ্টি করছে। অবশেষে বেশ অনেকক্ষণ পর হাতের বাঁধন কিছুটা আলগা হয়ে আসে। এক হাত দিয়ে ছুরি ধরে কোনো রকমে হাতের রশিটা কাটে। তারপর হাতটা খুলে পুরো শরীরের বাঁধা রশিগুলো খুলে দাঁড়িয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যেতে নেয়। কোনো রকমে চেয়ার ধরে দাঁড়ায়। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। যে কোনো সময় শাওন এসে পড়লে ও আর বের হওয়ার সুযোগ পাবে না। তাই ইশরা বেরোনোর দরজা খুঁজতে থাকে। অবশেষে পেছনের একটা ভাঙ্গা বেড়ার দরজা ঠেলে বেরিয়ে আসে ইশরা। আশেপাশে কোনো বাড়িঘর নেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবে। পুরো এলাকা পাহাড় দিয়ে ঘেরা। রাস্তায় তেমন আলো নেই। তার মধ্যে সারা রাত বৃষ্টিও হয়েছিল। রাস্তা ভীষণ পিচ্ছিল হয়ে আছে। সারা শরীরে এখনো কাচের টুকরে গাঁথা। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। এরকম আস্তে আস্তে হাঁটলে ওরা যে কোনো সময় ধরে ফেলবে। তাই ওই ভাঙ্গা বাড়ির এলাকা থেকে কোনো রকম এলোমেলো পায়ে দৌড়ে বেরিয়ে আসে ইশরা। বড় লম্বা রাস্তা, শুনশান, কোনো গাড়ি নেই। আকাশ থেকে থেকে এখনো মেঘ ডাকছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না ইশরা। ওর মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ওদের হাতে পড়া যাবে না, কারণ ওদের হাতে পড়লে ওরা ওকে মেরেই ফেলবে। এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে ইশরা। দৌড়াতে দৌড়াতে এসে ঈশানের গাড়ির সামনে পড়ে। আর তারপরে ঈশানকে হসপিটালে নিয়ে যায়। বর্তমান সেদিনের পর কেটে যায় আরো 1.5 মাস। এই 1.5 মাসে ইশরা মোটামুটি সুস্থ। শুধুমাত্র স্মৃতিটা এখনো ফিরেনি। ঈশিতা আর সেলিনা বেগম ভীষণ ভালোবাসা, ভীষণ আদর যত্নে আগলে রেখেছে। ঈশানেরও বেশ ভালো লাগে ইশরাকে, হয়তো ভালোবেসেও ফেলেছে। এই ব্যাপারটা অনেকদিন ধরে লক্ষ্য করছে সেলিনা বেগম। ঈশান আজ বাড়িতেই আছে। পেশেন্ট দেখা শেষ হতেই বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে নেয়। ইশরা আর ঈশিতা একসাথে ড্রয়িং রুমে টিভি দেখছে। ঈশান নিজের রুমে সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে নিজের রুমে ঢুকেছে, হয়তো রেস্ট নিচ্ছে। সেলিনা বেগম ভেবেছেন আজকে গিয়ে ইশরার ব্যাপারে ঈশানের সাথে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। উনি গিয়ে ঈশানের রুমে নক করতে ঈশান বলল, ভেতরে এসো। ঈশান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। সেলিনা বেগম গিয়ে ওর পাশে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। মায়ের এমন প্রশ্নে ঈশান ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায়। বলে ফেলো। তুই মিষ্টিকে ভালোবাসিস? জানি না। আমি তোর মা ঈশান, সবই বুঝি। তুই যদি মিষ্টিকে ভালোবেসে থাকিস তাহলে তোর সাথে মিষ্টির বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আমাদের সবারও মিষ্টিকে ভীষণ পছন্দ,
কি সুন্দর দেখতে, নম্র ভদ্র, সত্যি লক্ষ্মী একটা মেয়ে। তুই যে মিষ্টিকে পছন্দ করিস সেটা কিন্তু আমরা বুঝি। কি আমি ঠিক বললাম তো? ঈশান মুস্কি হেসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, জানো মা, ওকে দেখার পর জীবনে প্রথম ভালোবাসা নামক জিনিসটাকে ফিল করলাম। প্রথম দিনই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। প্রথম থেকেই ওকে আমি ভালোবেসে ফেলেছি। সেলিনা বেগম নিজের থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে বলে, তাহলে আর কি, এই কথাটা বলতে এতক্ষণ লাগে আমাকে? তাহলে আগামী সপ্তাহের মধ্যেই তোদের বিয়ে ঠিক করব, কেমন? কিন্তু মা, ওর যদি কোনো অতীত থেকে থাকে, ওর সম্পর্কে তো আমরা ভালোভাবে জানিও না, যদিও বিবাহিত হয়ে থাকে। সব সময় শুধু উল্টাপাল্টা ভাবিস কেন বলতো? ও যদি বিবাহিত হতো তাহলে নিশ্চয়ই ওর কিছু না কিছু মনে পড়তো। এতদিনে ঠিকই আমাদের কিছু না কিছু বলতো। এত কিছু ভাবিস না। আর তাছাড়া তোরও তো এবার বিয়ের বয়স হয়েছে। এতদিন যেহেতু তুই তোর মনের মতো মেয়ে খুঁজে পেয়েছিস, তাই এখন আর আমরা কোনো দেরি করব না। খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেব আমরা। তবে মা, মিষ্টির মতামত নেওয়া প্রয়োজন। আমি ওকে জিজ্ঞেস করব। আশা করি মিষ্টি তোকে ফেরাবে না। কাল ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা, যাই হোক, এখন চল, ডিনার করবি। ওরা সবাই ডিনার করে নেয় একসাথে। সেলিনা বেগম ঈশিতাকে নিজের রুমে ডাকে। জানিস ঈশিতা, আমাদের ঈশান মিষ্টিকে পছন্দ করে, ভালোবাসে মিষ্টিকে। তাই আমি বলেছি খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিব। ঈশিতা অবাক হয়ে বলে, কি বলছো মা? সত্যি ভাইয়া মিষ্টিকে পছন্দ করেছে? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, তা হবে কেন? মানে আমার না কেন যেন বিশ্বাসই হচ্ছে না। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ঈশানের মিষ্টিকে ভালো লাগে, তাই আজকে ওর সাথে সরাসরি কথা বললাম। তোর ভাইয়া বলেছে মিষ্টির সাথে কথা বলে নিতে। ওর যদি মত থাকে তাহলেই বিয়েটা হবে, আর আমার মনে হয় মিষ্টিও রাজি হবে। ইস, ভাইয়ার সাথে মিষ্টির বিয়েটা হলে অনেক ভালো হবে, তাই না মা? হ্যাঁ, দোয়া কর সব যেন ভালোই ভালোই হয়। সিয়ানরা এখন সানভির ফ্ল্যাটে থাকে। ওই বাড়িতে তালা দিয়ে এসেছে সানভি। সানভির বার্থডেতে সিয়ান একবার ফ্ল্যাটটা গিফট করেছিল। সিয়ানের অপারেশনের সময় হসপিটাল থেকে নিজেদের বাড়িতে গিয়ে এই ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসে সানভি। তারপর থেকে বাড়িতেই থাকে। সিয়ান লাগেজ গোছাচ্ছে। সিয়ানের রুমে এসে এভাবে লাগেজ গোছাতে দেখে সানভি বলে, লাগেজ গোছাচ্ছিস? কোথাও যাচ্ছিস হঠাৎ রাঙামাটিতে? সেদিনের পর তো সবাই এলোমেলো হয়ে গেছে। মাঝে এক দুবার ঈশানের সাথে কথা হয়েছে। ঈশানও সবটা জানে সেদিনের ঘটনা। তোকে তো বলেছিলাম ঈশানকে ছবি দিতে। ঈশান হয়তো বা খুঁজে বের করতে পারতো ইশরাকে। আমি রাঙামাটি কেন যাচ্ছি তুই কিছুই বুঝতে পারছিস না? এই 1.5 মাস আমি কি করে কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। প্রতিটা মুহূর্তে ওর কথা ভাবলে দমটা বন্ধ হয়ে আসে আমার। আমি নিজে গিয়ে আমার ফার্সিয়াকে খুঁজে বের করবই, যে যাই বলুক না কেন। আমি জানি আমার ফার্সিয়া বেঁচে আছে। বলে আবারও লাগেজ গোছাতে শুরু করে। সানভি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকাল 8টা বাজে। সিয়ানা সানভি দুজনেই বেরিয়ে পড়েছে রাঙামাটির উদ্দেশ্যে। দুজনের মধ্যেই মাস্ক। বাস স্ট্যান্ডে গিয়ে রাঙামাটির বাসে উঠে পড়েছে ওরা। ঘন্টা 3 পর রাঙামাটি এসে পৌঁছে ওরা। বাস থেকে নেমে দাঁড়াতে একটা দোকানের সামনে ইশরাকে দেখতে পায় সিয়ান। সঙ্গে সঙ্গে সানভিকে ডেকে বলে, ফার্সিয়া, ফার্সিয়া। ইশরা দোকানের ভেতর চলে যায়। সানভি এদিক ওদিক তাকিয়ে বলে, ভাবি কোথায় ভাইয়া? এখানে তো কেউ নেই। এই দোকানের সামনে ওকে দেখেছিলাম আমি। দোকানেই ঢুকে গেল মনে হয়। তুই হয়তো ভুল দেখেছিস ভাইয়া। না সানভি, আমি ভুল দেখিনি, বিশ্বাস কর। ভাইয়া চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। বলে সিয়ানকে টানতে টানতে নিয়ে গেল। সানভি ভাবছে সিয়ান হয়তো ভুল দেখেছে, কিন্তু সিয়ানের বারবার মনে হচ্ছে ও ইশরাকেই দেখেছে। সেটাই নিয়ে আরো বেশ কয়েকবার সানভিকে বলেছে, কিন্তু সানভি তেমন একটা পাত্তা দেয়নি। সেখান থেকেই ওরা গাড়ি নিয়ে ঈশানদের বাড়িতে আসে। দরজা খুলে সেলিনা বেগম সিয়ানকে দেখে জড়িয়ে ধরে। এতদিন আমার কথা মনে পড়লো তোদের? সিয়ান, কেমন আছিস বাবা? ফার্সিয়াকে ছাড়া যেমন থাকার তেমনই আছি। সেলিনা বেগম সিয়ানের পিঠে হাত বুলিয়ে বলেন, একদিন দেখবি ঠিক তুই তোর ফার্সিয়াকে খুঁজে পাবি। মন খারাপ করিস না একদম। সেলিনা বেগম সিয়ানকে ছেড়ে দিয়ে বলল, আয় তোরা ভেতরে আয়, বস। উনি সানভি আর সিয়ানকে ড্রয়িং রুমে এনে বসালো। তারপর তাড়াতাড়ি করে ওদের জন্য নাস্তা চার সামনে এনে দিয়ে নিজেও বসলো ওদের সাথে। সানভি জিজ্ঞেস করলো, ঈশিতা কোথায় আন্টি? ওকে তো দেখতে পাচ্ছি না। আসলে কিছু কেনাকাটার ছিল, তাই ও দোকানে গিয়েছে। ও আচ্ছা।
সেলিনা বেগম সিয়ানের দিকে তাকিয়ে বললেন, জানিস, যেদিন শুনেছিলাম তোর গুলি লাগার কথাটা, সেদিন ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোকে দেখি। ভালোবাসার মানুষটাকে বিয়ের পরেও কাছে পাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ঈশানের কাছে এসব শোনার পর সঙ্গে সঙ্গে ইচ্ছে করছিল ছুটে চলে যাই। কতবার করে বলেছিলাম যে তোর ফার্সিয়ার ছবি আমাদের দে, এখানে ঈশান খুঁজতে পারতো, হয়তো খুঁজে পাওয়াটাও আরো তাড়াতাড়ি হতো। আমি নিজে ফার্সিয়াকে খুঁজতে চলে আসছি আন্টি। যতদিন না আমি ওকে খুঁজে পাচ্ছি ততদিন এখান থেকে যাব না। আমি খবর পেয়েছি ওখানে আছে, আর আমি জানি ওকে আমি ঠিক খুঁজে বের করবই, যতদিন লাগে লাগুক। এবার ওকে নিয়েই ফিরবো। সব সময় একটা দোয়াই করি, তুই যেন ফার্সিয়াকে খুঁজে পাস, একসঙ্গে যেন ভালো থাকতে পারিস। যা বাবা, তোরা রুমে যা, রেস্ট নি। অনেকটা পথ এমনিতে জার্নি করে এসেছিস। ঈশান দুপুরেই ফিরবে। ঈশান ফিরলে আমি তোদের ডেকে দেব। এখানে আসলে সিয়ান সবসময় ঈশানের সাথে থাকে, তাই ও ঈশানের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিতেই ঘুমিয়ে পড়ে। সানভিও রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নেয়। দুপুর হতেই সেলিনা বেগম এসে দুজনকে ডেকে তুলে লাঞ্চ করার জন্য। দুজন এসে লাঞ্চ টেবিলে বসে। সিয়ান বলে, ঈশান আসেনি এখনো? না, ওর আসতে বিকেল হয়ে যাবে। আমাদের একা খেতে ভালো লাগবে না, তুমিও বসো। আন্টি আর ঈশিতাকেও ডাকো। ভাইয়ের মতো বোনও বাড়িতে নেই। এই মেয়েটা বেরোলেই শুধু বেপাত্তা হয়ে যায়, বাড়িতে ফেরার কথা ভুলে যায়। এমন তো মিষ্টিও আছে, মিষ্টিকে নিয়ে বেরোলে তো আরো আগেই মনে থাকে না যেন বাড়ি বলতে কিচ্ছু আছে। সানভি ভুরুকুচকে বলে, মিষ্টি? মিষ্টি আবার কে? ওহ, তোদের তো বলতেই ভুলে গেছিলাম। আজকে 1-1.5 মাসের মতো একটা মেয়ে আমাদের বাসায় থাকে, ভারী মিষ্টি দেখতে, কথাবার্তাও অনেক ভালো। মেয়েটাকে ঈশান রাস্তায় পেয়ে নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করেছে। মেয়েটার স্মৃতি চলে যাওয়ার পর ওর কিছু মনে নেই, তাই আপাতত আমাদের বাড়িতেই আছে। ও আচ্ছা। সানভি আর সিয়ান ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামায় না। সেলিনা বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছে। আজকেও বরাবরের মতোই সেলিনা বেগম ওদের প্রিয় খাবারগুলোই রান্না করেছে। বিকেলের দিকে ঈশান বাড়িতে এসে সিয়ানদেরকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট ইজ সারপ্রাইজ ব্রো, তোরা কখন এলি? একটা বার তো ফোন দিতে পারতি। কেন এমনিতে আসতে পারি না তোর বাসায়? ফোন দিতেই হবে? আরে আমি কি সেটা বলেছি? আমি বলেছি যে তোরা ফোন দিয়ে আসলে আরো আগেই বাড়িতে চলে আসতাম। আগে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? হসপিটালের কাজ ছেড়ে এসেছিস, সেটাই তো ভালো করেছিস। নিজের ডিউটি তো আগে, রাইট? পেশেন্ট তো দুপুরেই দেখা শেষ, কিন্তু অদিতি অনেক জোর করে ধরে বেঁধে ওর বাসায় নিয়ে গিয়েছিল, সেজন্য আসতে বিকেল হয়ে গেছে। রাতে একটা অপারেশন আছে, সন্ধ্যের পর আবারও বের হতে হবে। সানভি আনমনে প্রশ্ন করলো, অদিতি কে? আমাদের হসপিটালের একজন নার্স, যথেষ্ট সম্মান করে, ভালোবাসে প্রথম থেকে। মা ঋষিতার সঙ্গে একদিনই মিশে গেছে, বাড়িতে এসেছিল কয়েকবার। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ, অদিতি মেয়েটা বড্ড ভালো, অনেক ভালোবাসে আমাদের। ওর মা নেই, তাই আমিও ওকে মায়ের মতোই ভালোবাসি। আর অদিতি, ও আমাদের ভীষণ ভালোবাসে। সানভির মুখ ভার হয়ে যায়। ঈশান বলে, তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিনিট 15 বাদে ঈশান ফ্রেশ হয়ে আসে। সেলিনা বেগম ততক্ষণে বিভিন্ন প্রকার স্ন্যাক্স এনে হাজির করেছে। ঈশান সোফায় বসে বলে, তো বল, কি খবর তোর? ফার্সিয়ার কোনো খোঁজ পেয়েছিস? না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে একটা খবর এসেছে আমার কাছে। ফার্সিয়াই রাঙামাটি শহরেই আছে। ওকে শাওন রাঙামাটিতে এনেছিল। হ্যাঁ, তোকে এই জন্যই বলেছিলাম আমাকে পিক দিতে, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম আরো আগেই। সে না আমি বুঝলাম, কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে। আমরা যখন বাস স্ট্যান্ড থেকে নামলাম তখন একটা শপিং মলের দোকানের সামনে ফার্সিয়ার মতো কাউকে যেন দেখলাম। সানভিকে ডেকে দেখানোর আগে মেয়েটা মেবি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল। তুই দোকানে যাসনি? চেয়েছিলাম যেতে, কিন্তু সানভি বলল আমি হয়তোবা ভুল দেখেছি। তখন সানভির কথাই ভেবেছিলাম হয়তোবা ভুল দেখতেও পারি, কিন্তু এখন মনে খটকা লাগছে, ওইটা সত্যি ফার্সিয়া ছিল না তো। এখানে তো আরো একটা মিস্টেক করে ফেললি। তোর উচিত ছিল সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেয়েটার খোঁজ নেয়া। তার মধ্যে ঈশিতা ভেতর থেকে ড্রয়িং রুমে আসে। এসেই সানভিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? অনেকদিন ধরেই তোমাদের সবাইকে মিস করছিলাম। আমরাও তোমাদের মিস করছিলাম, তাই তো চলে এলাম। আচ্ছা, ইশারা আপুর কি খবর? তোমরা পেয়েছো ইশারা আপুকে?
ভাবিকে খুঁজতেই এবার এসেছি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কিরে মিষ্টি কোথায়? ওকে নিয়ে আয়। আসলে সারাদিন ঘোরাঘুরির পরও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। মিষ্টির কথা মনে হতেই সানভি কিছু একটা ভাবলো। তারপর সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি, তোমরা মিষ্টি নামে যে মেয়েটাকে পেয়েছিলে, বলেছিলে 1-1.5 মাস হবে, সেটা ঠিক কবেকার ঘটনা বলো তো? ঈশান বলল, ওইটা তো সিয়ানের বিয়ের দিনের ঘটনা। সিয়ানের যেদিন বিয়ে হয় সেদিন আমার ওটি ছিল, যার জন্য আমি সিয়ানের বিয়েতে যেতে পারিনি। সেদিন ওটি শেষ করতে করতে মাঝরাত হয়ে যায়, প্রায় রাত 2টো বাজছিল। তখনই ফেরার পথে মেয়েটা হঠাৎ করে দৌড়তে দৌড়তে এই যে রাস্তায় আমার গাড়ির সামনে পড়ে। সানভি জিজ্ঞাসু দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে, পরনে কি ছিল মেয়েটার? ঈশিতা বলে, মিষ্টির পরনে সেদিন সাদা বেগুনি রঙের একটা জর্জেট শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। যখন মিষ্টির জ্ঞান ফিরে তখন মিষ্টি হাতের একটা আংটির দিকে তাকিয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছিল। ও মাথা চিপে ধরে অনেকক্ষণ মনে করার চেষ্টা করছিল, বারবার বলছিল এই আংটিটা, শাড়িটা, গহনাগুলো ওর খুব কাছের জিনিস। সিয়ান, সেলিনা বেগম সবাই সানভি, ঈশান আর ঈশিতার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। সিয়ান উত্তেজিত হয়ে বলে, আন্টি, ঈশিতা, তোমরা শাড়ি গহনাগুলো একটু নিয়ে আসতে পারবে প্লিজ? সেলিনা বেগমের মন খারাপ হয়ে যায়। উনি মনে মনে ভাবছে, মিষ্টি যদি ফার্সিয়া হয় তাহলে ঈশানের কি হবে? ঈশান কি করে নিজের ভালোবাসা ভুলে যাবে? একদিকে সিয়ান, একদিকে ঈশান, উনি যে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সানভি আবারও বলছে, আন্টি প্লিজ, শাড়ি গহনাগুলো একটু নিয়ে এসো, আমরা দেখতে চাই। ঈশিতা একবার ওর মায়ের দিকে তাকায়, একবার ঈশানের দিকে তাকায়, কারণ মিষ্টি ছাড়া ওরা সবাই জানে যে ঈশান মিষ্টিকে ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি মিষ্টির সাথে ঈশানের বিয়ে হবে। ঈশান চোখের ইশারায় ঈশিতাকে সবগুলো জিনিস নিয়ে আসতে বলে। ঈশিতা দৌড়ে গিয়ে সমস্ত শাড়ি গহনা সবকিছু ওয়ার্ড্রপ থেকে নামিয়ে আনে। সবকিছুই সযত্নে তুলে রেখেছিল, শুধু হাতের আংটিটা ছাড়া, কারণ ইশরা এটা হাত থেকে খুলেনি। ওয়ার্ড্রপ থেকে শাড়ি গহনাগুলো এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখে। শাড়ি গহনাগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সিয়ানের চোখে জল চলে আসে, সঙ্গে ভীষণ খুশিও হয়। সানভি শাড়ি গহনাগুলো ধরে উল্টে পাল্টে দেখে বলে, ভাইয়া, এই ভাইয়া, এগুলো তো ভাবি বিয়ের শাড়ি, সেদিন তো ভাবি এগুলোই পরেছিল। সিয়ান শাড়ি সোফায় রেখে জাপটে জড়িয়ে ধরে ঈশানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস সো মাচ। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো ঈশান। তুই আমার ফাঁসিয়াকে বাঁচিয়েছিস, আমার জীবনটাকে তুই বাঁচিয়েছিস। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু ফার্সিয়া। 1.5 মাস ধরে হন্যে হয়ে খুঁজেছিলাম আমি ফার্সিয়াকে। তুই সেদিন ফার্সিয়াকে ট্রিটমেন্ট না করালে ফার্সিয়া কিছুতেই বাঁচত না। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ঈশান, কোনোদিন না। থ্যাঙ্কস আমার ভালোবাসা বাঁচানোর জন্য। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার ভাই, আমার ভাইয়ের থেকেও বেশি। লাভ ইউ সো মাচ ব্রাদার। ঈশান পুরো স্তব্ধ হয়ে রইল। ও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন তাহলেও যাকে ভালোবেসে এসেছে সে ওরই বেস্ট ফ্রেন্ড, সিয়ানের ভালোবাসা, সিয়ানের বিবাহিত বউ। এবার কি করবে ঈশান? কি করে ভুলবে ওর মিষ্টিকে, ওর জীবনের প্রথম ভালোবাসাকে? কি করে এই 1.5 মাসের অনুভূতিগুলো ভুলবে? ইশরা ঘুমাচ্ছে। ইশরার মাথার কাছে বসে ইশরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসার মানুষটাকে। ইশরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে থাকে। এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায়। তারপর ইশরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় সিয়ান। ইশরা একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। এ রুমে কেউ নেই, সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। সেলিনা বেগম রাতের রান্নাবান্না করছে। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি দেননি। সানভি আর ঈশিতা দুজনে ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। ঈশান কিছুক্ষণ আগেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, অপারেশন শেষ রাতে ফিরবে। সেলিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। এগুলো ওদের সামনে রাখতে রাখতে বললেন, হ্যাঁ রে সানভি, হসপিটালে জয়েন করেছিস কবে? ভাইয়ার বিয়ের কিছুদিন আগে। ও, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়াবি না? ঈশিতা বলে, হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ওকে, খাওয়াবো। সেলিনা বেগম বললেন, শিয়ানের তো বিয়ে হয়ে গেল, তো রও যেহেতু পড়াশোনা শেষ, হসপিটালও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় বলে, এখনই আমি বিয়ে নিয়ে ভাবছি না আন্টি। কেন রে? আমাদের এত সুন্দর একটা মেয়ের সাথে এখন একজন ডক্টর, যে কোনো ছেলেই তো তোকে বিয়ে করার জন্য রাজি হবে। হ্যাঁ রে, তোর পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল, শিয়ানকে বলবো ছেলের পরিবারের সাথে কথা বলতে। সানভি মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি? আমি কি তোমার ছেলে বউ হওয়ার যোগ্য নই?
সানভীর ভাবনার মধ্যে ঈশিতা ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো আপু, আছে কেউ পছন্দের? সানভি দুদিকে মাথা নাড়ায়। সঙ্গে ওর ভীষণ মন খারাপও হয়ে যায়। সেলিনা বেগম সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আরে বোকামি, এত মন খারাপ করার কি আছে? এখনই কি কেউ তোর বিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না। বলে উনি উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। উনি রান্না করছে আর ঈশানের কথা ভাবছেন। কি করে এবার ছেলেকে সামলাবেন উনি? ওনার নিজেরও তো খারাপ লাগছে। এতদিন ধরে ঈশার সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন উনি ঈশাকে নিয়ে। নিজের ছেলের বউ করবেন ভেবেছেন, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতে চোখের পানিটুকু মুছে নিলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেতে পেছন ফিরে তাকালেন। ঈশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশিতা বলল, তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে বললেন, না। মিথ্যে বলছো আমাকে? আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ার বউ হবে, কিন্তু মিষ্টি যে ঈশার আপু হবে সেটা কখনোই জানতাম না। ভাইয়ার কি হবে আম্মু? ভাইয়া কি করে ভুলবে ওকে? সেটা নিয়েই তো আমার ভয় রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমাদের ঈশানের বউ করব, কিন্তু সেটা তো আর এখন কোনোভাবেই সম্ভব না। আম্মু ভাইয়ার মনের অবস্থাটার কথা ভেবেছো? ভাইয়া কিভাবে থাকবে? কি করে ভুলবে ওকে? জানিস রে মা, তবে ঈশিতা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মিষ্টির, বলতে গিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ফার্সিয়ার এখনো ঘুম ভাঙেনি? না মনে হয়। আচ্ছা শানবীর কাছে যা, ওকে সময় দে, মেয়েটার একা একা ভালো লাগবে না। ইস্টার পাশে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন স্কল করছিল সিয়ান। হঠাৎ ইস্টার ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতে সিয়ানকে দেখে চেঁচিয়ে ওঠে ইস্টা, আন্টি, ঈশিতা, তোমরা কোথায়? এই ছেলেটা আমার বিছানায় কি করছে? ইস্টার এমন কাণ্ডে অবাক হয়ে যায় সিয়ান। তাড়াতাড়ি করে ইস্টার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি অন্য কেউ না, তোমার সিয়ান। ভালো করে সিয়ানের চেহারা দেখার পর সঙ্গে ফার্সিয়া শব্দটা কানে যেতে ইস্টার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। ওর মনে হচ্ছে এ মানুষটার খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শ ওর খুব কাছের মনে হয়। সঙ্গে ফার্সিয়া নামটা, যেন ওই নামটা আগেও বহুবার কোথাও শুনেছে সে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে লাগে, আপনি আপনি তুমি আমার চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো, আমি তোমার সিয়ান ফার্সিয়া। ইস্টা মাথা চেপে ধরে, কিচ্ছু মনে হচ্ছে না ওর। সিয়ান ইস্টার গালে হাত রেখে আবারও বলে, ফার্সিয়া, হ্যাঁ ফার্সিয়া, তাকাও আমার দিকে, ভালো করে দেখো। ইস্টা মাথা চেপে ধরে, চোখ খিচে মনে করার চেষ্টা করে। মেমোরিতে প্রেশার দিতেই আবারও সেন্সলেস হয়ে সিয়ানের বুকে ঢলে পড়ে। সিয়ান দুহাতে আগলে নেয় ইস্টাকে। ওদের কথা শুনতে পেয়ে সানভি দৌড়ে রুমের ভেতর আসে। পেছন পেছন ঈশিতা আর সেলিনা বেগম আসে। সানভি দৌড়ে এসে ইস্টার পাশে বসে পড়ল। ভাবির কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, কি করে হলো এসব? বলে ইস্টাকে নর্মালি চেক আপ করতে লাগে। সেলিনা বেগমও চিন্তিত কণ্ঠে বলে, কি রে শিয়ান, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? সেলিনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11টা বাজে। তিনি ঈশিতাকে বলে, ঈশিতা, তোর বাইকে কল দে তো, তাড়াতাড়ি বাসায় আসতে বল, এতক্ষণে তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা ফোন করে। ঈশান দিবার রুম হতেই রিসিভ করে থমথমে গলায় বলে, কি হয়েছে বল। ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে এসো, ঈশার আপু আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলল, কি বলছিস কি তুই? কি করে হলো? সবকিছু পরে বলছি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো ভাইয়া। আসছি আমি। বলে দ্রুত ড্রাইভ করা শুরু করে ঈশান। বেডে শুয়ে আছে ইশরা। ওর এক পাশে বসে ওকে চেক আপ করছে ঈশান এবং অন্য পাশে ওর হাত ধরে বসে আছে সিয়ান, সঙ্গে সেলিনা বেগম, সানভি, ঈশিতা ওরা উপস্থিত আছে। ঈশান বলল, আবারও প্রেশার পড়েছিল ওর ব্রেনে, সেজন্যই এমন হয়েছে। এর আগেও কয়েকবার এই কারণেই এমন হয়েছিল। তারপর সিয়ানকে উদ্দেশ্য করে বলল, ওকে কিছু মনে করার জন্য বেশি প্রেশার দিস না, আর ওর খেয়াল রাখিস। বলেই আর এক মুহূর্ত ওই রুমে না থেকে উঠে চলে এলো ঈশান। সোজা এসে নিজের রুমের দরজা অফ করে ফ্রেশ হতে চলে গেল। সেলিনা বেগম ঈশিতা আর সানভিকে ডিনারের জন্য ডাইনিং এ ডাকলেন। ওরা এসে চেয়ার টেনে বসলো। সেলিনা বেগম সিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে রুমে দিয়ে এলেন। ঈশিতা আর সানভির জন্য খাবার বাড়তে বাড়তে এর মধ্যে অলরেডি কয়েকবার ঈশানকে ডেকেছেন, কিন্তু ঈশান এখনো ডাইনিং টেবিলে আসেনি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কতক্ষণ ধরে তোর ভাইকে ডাকছি, দেখ তো গিয়ে কি হয়েছে, এখন আসলো না কেন?
ঈশিতা উঠে ঈশানের রুমের দরজার সামনে বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স নেই। এবার ঈশিতা একটু ঘাবড়ে গেল, জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলো। কিছুক্ষণ বাদে ঈশান দরজা খুলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঈশিতা বুঝতে পারলো ভাইয়ের মন খারাপের ব্যাপারটা, তাই কোনো কথা না বলে রুমে ঢুকে দরজাটা আটকে ভাইয়ের পেছন পেছন ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে ঈশান, চোখ থেকে অশ্রুকণা ঝরছে। ঈশিতা গিয়ে পিঠে হাত রাখতে আচমকে ঈশিতাকে চাপটে জড়িয়ে ধরল ঈশান। ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কাঁদছো ভাইয়া? ঈশান ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি মিষ্টিকে ভুলবো কি করে বল না। এই 1.5 মাসে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বিশ্বাস কর, ও আমার জীবনের প্রথম ভালোবাসা। এই প্রথম জীবনে কোনো মেয়েকে ভালোবেসেছিলাম আমি। মিষ্টি আর মিষ্টির ওই মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলেছিল, ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ। চাইলেও ভালোবাসার মানুষটাকে কাছে পাবো না। কখনো ভাবতে পারিনি জানিস, মিষ্টি যে ফার্সিয়া হবে। যদি আগে জানতাম মিষ্টি ফার্সিয়া, তাহলে প্রথমে আমি সিয়ানকে ফোন করে ওর ভালোবাসা ওর হাতে তুলে দিতাম। কিন্তু এখন ওর সাথে সিয়ানকে আমার সহ্যই হচ্ছে না। আমি ওর সাথে কিছুতেই সিয়ানকে মেনে নিতে পারছি না। বিশ্বাস কর, কিছুতেই একসাথে ওদেরকে দেখতে পারছি না। ঈশিতাকে ছেড়ে দিয়ে এবার চোখ মুছে বলল, কিন্তু আমি অত বড় বিশ্বাসঘাতক নই যে সিয়ানের ভালোবাসাকে জোর করে নিজের করব। আমি এমনটা করতে পারবো না। সিয়ানের ভালোবাসা আমি ওর হাতেই তুলে দিব। আমার পক্ষে সম্ভব না নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এভাবে অন্যায়ভাবে নিজের করে নেয়া। বহু কষ্টে বহু ঝামেলার পর সিয়ান ওর ভালোবাসাকে নিজের করে পেয়েছিল। তারপরও যাও সবকিছুর পর বিয়ে করলো, কিন্তু ভাগ্যের কি পরিণতি। বিয়ের দিনই দুজনকে আবার আলাদা হতে হলো। পুরোটা 1.5 মাস দুজন দুজনের থেকে দূরে ছিল। কিন্তু তাই বলে আমি তো ফার্সিয়ার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওকে অন্যায়ভাবে বিয়ে করতে পারি না। পারবো না আমি আমার বন্ধুকে ঠকাতে, আমার ভাইকে ঠকাতে। কিন্তু ওকে ভোলাও যে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। কিভাবে ভুলবো আমি বলতো? কি দোষ করেছিলাম আমি বল না, যে উপরওয়ালা আমাকে এখন এমন শাস্তি দিচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ঈশিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া যত যাই হোক, নিজেকে ভেঙে পড়তে দিও না। শক্ত করো নিজেকে, নিজের মনকে শক্ত করো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহকে বিশ্বাস করো তো। ঈশান উপর নিচ মাথা নাড়ালো। ঈশিতা বলল, তাহলে এটাও মনে রেখো, আল্লাহ তোমার জন্যই আরো ভালো কাউকে রেখেছে। আরো ভালো কাউকে তুমি ডিজার্ভ করো লাইফে। কিন্তু ঈশিতা, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি এতটাই সহজ? ওদের একসাথে দেখলেই তো আমার বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। কিছুতেই কেন যেন দুজনকে একসাথে দেখলে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। ধৈর্য ধরো ভাইয়া, তোমার জীবনে আরো ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ধরো সিয়ান ভাইয়া যদি এখন না আসতো ইশারা আপুর খোঁজে, কিন্তু যদি তোমাদের বিয়েটা হয়ে যেত, এখন ইশারা আপু যদিও মেনে নিত, কিন্তু যখন ইশারা আপুর স্মৃতি ফিরত তখন কি তোমাকে মেনে নিতে পারতো? পারতো না। তখন তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত। তোমরা কেউই ভালো থাকতে পারতে না। খানিক থেমে আবারও বলল, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। তাই মন খারাপ করো না, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এখন এই সব ব্যাপার বাদ দিয়ে চলো ডিনার করবে, চলো। চল। ঈশিতার সাথে ডাইনিং টেবিলে এসে বসে ঈশান। ঈশানের এক পাশে ঈশিতা আর এক পাশে সেলিনা বেগম বসেছে, আর ঈশিতার পাশে সানভি। খাবার খাওয়ার সময় বেশ কয়েকবার সানভি ঈশানের দিকে আর চোখে তাকিয়েছে। এই ব্যাপারটা কারো নজরে না পড়লেও ঈশিতার নজর ঠিকই পড়েছে। ঈশানের দৃষ্টি খাবার প্লেটে। চুপচাপ খাবার খাচ্ছে সে। ডাইনিং টেবিলে নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ঈশান তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেল। ঈশান উঠে যেতেই সানভি উঠে গেল। সেলিনা বেগম সানভিকে ডাক দিয়ে বললেন, কিরে, পুরোটা খাবার তো খেলিও না, এত কম খেলে হবে? আমার পেট ভরে গেছে আন্টি। এর থেকে ছোট বাচ্চারাও আরো বেশি খাবার খায়। আমিও ছোট বাচ্চাই, বলে সানভিও চলে গেল। ঈশানদের বাসার বিল্ডিংটা 3 তলা, ওরা 2 তলায় থাকে। এখানে ওরা থাকার জন্য ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সানভি আর ঈশিতা একসাথে শুয়ে পড়েছে। ঈশিতা ঘুমিয়ে পড়লেও সানভির চোখে ঘুম নেই। ওর কিছুই ভালো লাগছে না। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করার পরেও ঘুম না আসায় সানভি বিরক্ত হয়ে ওঠে, বসে। বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘেরা এসে বারবার চাঁদকে আড়াল করে দিচ্ছে। আবার খানিক বাদে বাদে ভেসে ভেসে সরে যাচ্ছে, আর চাঁদ সারা পৃথিবীতে তার মিষ্টি আলো ছড়াচ্ছে। মৃদু বাতাসও বইছে বাইরে। সানভি ভাবল ছাদে গিয়ে এই চন্দ্রমেঘের
খেলা উপভোগ করলে মন্দ হয় না। তাই রুমে এসে গায়ে ওড়না জড়িয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায় সানভি। সবাই শুয়ে পড়েছে, ড্রয়িং রুম অন্ধকার। সে সময় ফার্সিয়া সেন্সলেস হওয়ার পর এখনো জ্ঞান ফেরেনি। সিয়ান ওর কাছেই আছে। পা টিপে টিপে সানভি ঘরের মেইন দরজা খুলে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের কাছে যেতেই দেখে ছাদের দরজা খোলা। এটা দেখে একটু অবাক হলেও তেমন একটা মাথা ঘামায় না সানভি। ছাদে গিয়ে দক্ষিণ দিকের রেলিং ঘেঁষে দাঁড়ায়। পাশে তাকাতেই ওর থেকে 7 থেকে 8 হাত দূরে একটা লম্বা অবয়ব দেখতে পায়। সানভি কিছুটা ভয় পেলেও এগিয়ে যায় অবয়বটির দিকে। কাছাকাছি যেতেই চাঁদের আলোয় অবয়বটির চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ঈশানকে এ সময় ছাদে একদমই আশা করেনি সানভি। ঈশানের পাশেই রেলিংয়ে হাত রেখে দাঁড়ায় সে। সানভির দিকে তাকিয়ে ঈশানী প্রথমে প্রশ্ন ছুড়ে, তুমি এত রাতে ছাদে? ঘুম আসছিল না, তাই চলে এলাম। আপনি এখানে? যখন একা লাগে তখন ছাদে এসে সময় কাটাই, প্রকৃতির সাথে কথা বলি। প্রকৃতির সাথেই সাইলেন্ট কনভারসেশনের মাধ্যমে মনটা ভালো হয়ে যায়। আপনার কি কোনো কারণে মন খারাপ? ঈশান আকাশের দিকে তাকিয়ে বলে, হুম, না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে ডিপ্রেসড। সন্ধ্যা থেকেই এই ব্যাপারটা খেয়াল করছিলাম। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। তারপর অনেকক্ষণ নীরবতা। কেউ কোনো কথা বলে না। দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। সে সময় নিচ থেকে হঠাৎ ইশতার গলা শুনতে পাওয়া যায়। ভীষণ চেঁচামেচি করছে। ইশতার চেঁচামেচি কানে যেতেই সানভি চিন্তিত স্বরে বলে ওঠে, ভাবির গলার আওয়াজ না? তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। বলে ঈশান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। পেছন পেছন সানভিও দৌড়ে নামে। ঈশান আর সানভি বাসায় ঢুকতেই দেখে ইশতা বেশ চেঁচামেচি করছে। কি নিয়ে ইশতা চেঁচামেচি করছে সেটা এখন ওরা বুঝে উঠতে পারেনি। এবারে সানভি গিয়ে সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আসলে সিয়ানকে ওরা সাথে রুমে দেখে সেটা নিয়েও রিয়াক্ট করছে। ইশতা এখনো বলেই যাচ্ছে, আন্টি, ঈশিতা, তোমরা কি করে পারলে এই ছেলেটাকে আমার রুমে ঢুকিয়ে দিতে? সেলিনা বেগম ইশতাকে বোঝানোর চেষ্টা করছে, ফার্সিয়া দেখো, ও তোমার হাজবেন্ড, বোঝার চেষ্টা করো। ইশতা ফের চেঁচিয়ে বলে উঠল, ফার্সিয়া? কে ফার্সিয়া? আমি তোমাদের পর হয়ে গেছি তাই না? এই জন্যই তোমরা এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো। এবার ঈশান বলে ওঠে, তোমার স্মৃতি নেই ফার্সিয়া, তাই তোমার ফার্সিয়া নামটার কথা মনে নেই। আমরা তোমাকে সিয়ানের সাথে বিয়ে দেইনি, তুমি নিজে সিয়ানকে ভালোবেসেছো। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আর তোমাদের দুজনের সম্মতিতেই তোমাদের বিয়ে হয়েছে। ইশতা যেন আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, আমি ওনাকে বিয়ে করেছি? হুম। আমার কিছু মনে পড়ছে না, বিশ্বাস করুন। ঈশান বলল, তোমাকে যেদিন আমি হসপিটালে এনেছিলাম সেদিন যখন তোমার জ্ঞান ফিরে, তখন তোমার মনে আছে তুমি তোমার হাতের আংটিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছিলে, বারবার বলছিলে আংটিটা তোমার খুব কাছের। তারপর তোমার যে শাড়ি গহনাগুলো ছিল ওগুলো হচ্ছে তোমার বিয়ের দিনের শাড়ি, যেগুলো দেখেও তুমি অস্থির হয়ে উঠেছিলে। তোমার বারবার মনে পড়ছিল হয়তো সবকিছুই তোমার কাছে। ইশতা হাতার আংটির দিকে তাকালো। এখন ওর বারবার মনে হচ্ছে জিনিসগুলো খুবই কাছের, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। ঈশান ফের বলে, তুমি সিয়ানের দিকে তাকাও, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। ইশতা আস্তে আস্তে হেঁটে সিয়ানের সামনে দাঁড়ায়। সিয়ানের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়। ইশতার কাছে মনে হয় মানুষটার খুবই কাছের, ভীষণ চেনা, কিন্তু ও তো কিছুতেই মনে করতে পারছে না সিয়ানকে। ঈশান আবারও বলে, ভালো করে মন দিয়ে দেখো, দেখবে ঠিক চিনতে পারবে। ও তোমার ভালোবাসার মানুষ। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, ভালোবেসে তোমরা দুজন দুজনকে বিয়ে করেছো। বিয়ের রাতে তোমার অ্যাক্সিডেন্টের কারণে তোমার মেমোরি লস হয়ে গেছে, তাই কিছু মনে করতে পারছো না। ইশতা অবাক হয়ে শুনছে আর ভাবছে, এই ছেলেটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কেন? কিছু মনে কেন করতে পারছি না আমি? এমনটা কেন হচ্ছে আমার? সেলিনা বেগমও অবাক হয়ে দেখছেন নিজের ছেলেকে। যাকে সে ভালোবাসে তাকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাইছে, তাকে সবকিছু মনে করাবার চেষ্টা করছে। ইশতা ব্রেনে প্রেশার দিলে সবকিছু কেমন ঝাপসা ঝাপসা চোখের সামনে দেখে, কিন্তু ক্লিয়ারলি মনে পড়ে না। ইশতার হঠাৎ মাথা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলেই সিয়ানোকে আগলে ধরে, ব্যতিব্যস্ত হয়ে সোফায় নিয়ে বসায়। সেলিনা বেগম পানি এগিয়ে দেয়। সিয়ান ইশতাকে পানি খাওয়ায়, তারপর বলে, আর ইউ ওকে? ইশতা উপর নিচ মাথা নাড়ায়। লিসেন, এখনই তোমাকে কিছু মনে করতে হবে না ফার্সিয়া। প্লিজ কিছু মনে করতে গিয়ে ব্রেনে প্রেশার দিও না। তোমার নিজের যেদিন সবকিছু মনে হবে সেদিনই তুমি আমাকে বলো। সেলিনা বেগম বললেন, সিয়ান অনেক রাত হয়েছে, যা ওকে ঘরে নিয়ে যা। ইশতা বলে, আমি তোমার সাথে থাকবো আন্টি, আমাকে আর একটু সময় দাও, সবকিছু মনে করতে দাও একটু।
তারপর সিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে অনুরোধের স্বরে বলে, হয়তোবা আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এখন আমার কিচ্ছু মনে পড়ছে না। তাই আমার সময় চাই, আমাকে সবটা মনে করার জন্য সময় দিন প্লিজ। আমার এই অনুরোধটুকু রাখুন অন্তত। সিয়ান বলল, আমি তোমায় জোর করবো না, তোমার সবকিছু মনে করতে যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। বলে রুমে চলে যায়। সেলিনা বেগম ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। সানভি আর ঈশিতাও নিজেদের রুমে ঘুমোতে চলে যায়। বিছানায় বসে বসে ফোন ঘাটছে সিয়ান। খানিক বাদে ঈশানের রুমে আসে। ঈশান বলে, ঘুমবি না? সিয়ান জবাব দেয় না, ও নিজেদের বিয়ের ছবি দেখছে। খানিক বাদে ঈশানকে এঙ্গেজমেন্ট হলুদ আর বিয়ের ছবিগুলো দেখায়। ঈশান অপরলোক দৃষ্টিতে ইশরাকে দেখছে। বিয়ের প্রতিটা প্রোগ্রামেই মেয়েটাকে বেশ লাগছে। তৎক্ষণাৎ ঈশানের মাথায় আসে ইশরা বিবাহিত। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে ইশরার থেকে একটা তপ্তশ্বাস বেরিয়ে আসে। যতই ভাবুক না কেন ভুলে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া কি এতটাই সহজ? সিয়ান বলে, ঈশান, ওর মেমোরি ব্যাক করার কোনো সম্ভাবনা আছে? আছে, কিন্তু সেটা খুবই কম। নর্মালি পেশেন্টদের পুরনো জিনিস বা ঘটনা বারবার বললে কিছু দিনের মধ্যেই মনে পড়ে যায়, কিন্তু ফার্সিয়ার তো তেমন কোনো লক্ষণ দেখতে পারছি না। তাহলে কি বলছিস ওর মেমোরি কখনোই ফিরবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই ফিরবে, তবে বেশি করে ওকে সময় দিস। ওর সাথে কাটানো স্মৃতিগুলোর কথা, ঘটনাগুলোর কথা, স্পেশাল মোমেন্ট এসব ওর সাথে শেয়ার করবি। ওর যে জিনিসগুলো প্রিয়, সেগুলো করতে ভালোবাসে, সেগুলো পছন্দ করে, এই সমস্ত জিনিস ওকে গিফট করিস। তাহলে হয়তো বা মেমোরি ফিরতে হেল্প করবে। তবে আবার বেশি প্রেশার দিস না, যেন ব্রেনে কোনো ইফেক্ট না পড়ে। আই হোপ তুই তোর ভালোবাসা নিয়ে ফার্সিয়াকে সব কিছু মনে করাতে পারবি। এইটুকু বিশ্বাস আমার তোর উপর আছে। রাত তো কম হলো না, চল ঘুমিয়ে পড়ি। তারপর দুজনেই শুয়ে পড়ে। সকাল সকাল অদিতি এসে হাজির। সেলিনা বেগম অদিতিকে এনে ডাইনিং এ বসায়। ব্রেকফাস্ট দিতে দিতে বলে, তা কি মনে করে এত সকাল সকাল? আন্টিদের কথা তো একদম ভুলেই গেছিস। ভুলিনি আন্টি, তোমার কথা আমার সবসময় মনে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে বলে, ঈশান স্যার, ঈশিতা ওরা সবাই কোথায় আন্টি? ঈশিতা সানভি ততক্ষণে ডাইনিং এ এসেছে। চেয়ার টেনে বসতে বসতে ঈশিতা বলে, এই তো আমি। আর তোমার স্যার মেবি এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? শরীর ঠিক আছে তো ওনার? ঈশানকে নিয়ে অদিতির বাড়াবাড়ি সানভির একটুও সহ্য হচ্ছে না। বেশ বিরক্ত হচ্ছে সানভি অদিতির উপর। ঈশিতা বলে, ভাইয়া ঠিকই আছে। ঈশিতার সাথে কথা বলতে বলতে অদিতির চোখ যায় সানভির দিকে। অদিতিকে এভাবে সানভির দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলে, ও, তোমাদের তো পরিচয় করানোই হয়নি। সানভিকে দেখিয়ে বলে, ও হচ্ছে সানভি আপু, সিয়ান ভাইয়ের বোন। কালকে এসেছে ওরা। অদিতি সানভির দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি অদিতি। সানভিও সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো। তারপর অদিতি বলে, মিষ্টি কোথায় আন্টি? ওকেও ডাকুন, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। সানভি গভীর স্বরে বলে ওঠে, ওর নাম এখন থেকে মিষ্টি না, ওর নাম ফার্সিয়া ইশরা, আমার ভাইয়ের বউ। সানভির কথাগুলো অদিতির মাথার উপর দিয়ে যায়। ও অবাক হয়ে তাকিয়ে বলে, মানে? সেলিনা বেগম অদিতিকে বলে, তোকে সবকিছু পরে আমি বুঝিয়ে বলছি, এখন খাবারটা শেষ কর, আমি গিয়ে দেখি ফার্সিয়ার ঘুম ভাঙলো কিনা। অদিতি আর কিছু বলে না, কিন্তু ওর একটা জিনিস মাথায় ঢুকছে না, মিষ্টিকে সবাই হঠাৎ করে ফার্সিয়া বলছে কেন। এদিকে আবার সানভি বলল ওর ভাইয়ের বউ, মানে সবকিছু কেমন যেন অদিতির মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ঈশান আর সিয়ানও আসে ব্রেকফাস্ট করতে। ঈশান বলে, গুড মর্নিং মিস অদিতি, আপনার সকাল সকাল ব্রেকফাস্ট টেবিল দেখে আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাড়িতে আছি নাকি হসপিটালে। বলে হাসতে হাসতে চেয়ার টেনে বসে। অদিতি মিষ্টি হেসে বলে, আসলে কি বলুন তো, আন্টিকে দেখতে অনেক ইচ্ছে করছিল তো তাই চলে এলাম। ব্রেকফাস্ট শেষে না হয় দুজনে একসাথেই হসপিটালে যাব। সে যাওয়াই যায়। এমন বেশ অনেকক্ষণ ধরে ঈশান আর অদিতিকে একসঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে সানভিরও একটুও সহ্য হয় না। ও খাবার টেবিল থেকে উঠে যায়। সিয়ান বুঝতে পারে সানভি বেশ রেগে আছে, সঙ্গে কষ্টও পেয়েছে, তবুও মুখে তেমন কিছু প্রকাশ করে না। ঈশান অদিতির সঙ্গে সিয়ানের পরিচয় করায়। সবাই মিলে কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করে। ঈশান আর অদিতি একসঙ্গে হসপিটালে যায়। সানভি বেশ জেলাস ফিল করে, রেগে গিয়ে রুমে চলে যায়। গতকাল রাত থেকে ঈশিতা ব্যাপারগুলো খেয়াল করেছে। ও বেশ বুঝতে পারছে যে সানভি ওর ভাইকে ভালোবাসে। ঈশিতা রুমে গিয়ে দেখে সানভি রাগ করে ঠোঁট উল্টে বসে আছে। তা দেখে ঈশিতা ঠোঁট চেপে হাসে, সানভিকে বলে,
কি ব্যাপার সানভি আপু, কোনো কারণে কি কারো উপর রেগে আছো? আই মিন, ডু ইউ ফিল জেলাস ফর এনিওয়ার? বলে আবার ঠোঁট চেপে হাসে ঈশিতা। ঈশিতার কথা শুনে সানভির রাগ আরো বাড়ে। রেগে গিয়ে একটা ফুলদানি হাতে নিয়ে বলে, ইচ্ছে করছে এটা দিয়ে ওর মাথা ফাটিয়ে দিই। এটা করলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে তুমি। আমি চাই না আমার এত কিউট হবু ভাবিটা বিয়ের আগেই বিধবা হয়ে যাক। ঈশিতার কথা শুনে সানভি বেশ অবাক হয়ে যায়। সানভি বুঝতে পারে ঈশিতা সব বুঝে ফেলেছে। ইস, এবার কি হবে? সানভি গিয়ে বেডে বসে পড়ে। ঈশিতা এবারে পেছন থেকে সানভিকে জড়িয়ে ধরে বলে, কোনো রকম এক্সকিউজ দিয়ে লাভ নেই। তুমি যে ভাইয়াকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কাল রাতে ডাইনিং টেবিলে বুঝতে পেরেছি তুমি ভাইয়ার প্রতি কিছু একটা নিশ্চয়ই ফিল করো। আর একটু আগে বাকিটা শিওর হলাম। ভাইয়ার সাথে অদিতি আপুকে দেখার পর থেকেই তুমি বেশ জেলাস ফিল করছিলে। কি ঠিক বললাম তো? সানভি লজ্জায় মাথা নুয়ে ফেলে। আমার ভাইটার সঙ্গে তোমাকে দারুণ মানাবে। আগে যদি জানতাম আমার কিউট সানভি আপু আমারই ভাইকে ভালোবাসে, তাহলে কবে আম্মুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতাম। ওয়েট, আমি এক্ষুনি আম্মুকে বলছি। বলে দৌড়ে যেতে নেয়। সানভি ওর হাত ধরে আটকায় বলে, আন্টিকে কিচ্ছু বলার দরকার নেই। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমায় ভালোবাসে না। কখনো সেই নজরে আমায় দেখেও নি। সবসময় আমাকে বোনের নজরেই দেখেছে। আমার মনে হয় না উনি আমার প্রতি কিছু ফিল করে। যদি কখনো তোমার ভাইও আমায় ভালোবাসে তখন না হয় আন্টিকে বলো। ঈশিতা থেমে যায়। সানভির পাশে বসে ওর গাল টেনে দিয়ে বলে, ওকে, যথা আজ্ঞা ভাবিজি। বলে ঈশিতা হেসে ওঠে, সঙ্গে সানভিও। বেশ কিছুদিন কেটে যায়। সানভি আর সিয়ান চট্টগ্রাম চলে এসেছে গতকাল। ইশরা আসতে চায়নি বলে সিয়ানও আর জোর করেনি। সে কদিন সিয়ান ইশরাকে টাইম দিয়েছে। ইশরার সঙ্গে ওদের বিভিন্ন মোমেন্টগুলো নিয়ে গল্প করেছে। যদিও বা ইশরা কিছু মনে করতে পারেনি, তবুও সিয়ান নিজের মতো করে চেষ্টা করেছে। চট্টগ্রাম আসার সময় ইশরাকে সাথে আনতে চেয়েছিল, কিন্তু ইশরা আসেনি বলে সিয়ানের কিছুটা মুড অফ হয়ে আছে। সেলিনা বেগম থাকতে বলেছিল, কিন্তু সিয়ান বলেছে ওর অনেক কাজ আছে চট্টগ্রামে। তাছাড়া সানভির অনেকদিন হসপিটালের ডিউটি মিট যাচ্ছে, সেজন্য চলে এসেছে। সানভির সাথে কথায় কথায় ঈশিতা ওর আর ফারাজের সম্পর্কের কথা বলেছে। সানভি জিজ্ঞেস করেছিল ঈশান বা সেলিনা বেগম ওনারা কেউ জানে না কিনা। ঈশিতা জানায় ওদের সম্পর্কের কথা কেউই জানে না। সিয়ান চট্টগ্রাম আসার মূল কারণ হচ্ছে ইশরাদের ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা। ওদের কোনো খোঁজ নেই আজকে প্রায় 2 মাস হতে চলল। তাছাড়া ওর বাবা মার মার্ডার কেসটাও বন্ধ হয়ে আছে। সবার ব্যাপারে খোঁজ দিতেই মূলত সিয়ান আরো তাড়াতাড়ি চলে এসেছে চট্টগ্রামে। ওর আপাতত এখন একটাই টার্গেট, ইশরার ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা। সিয়ানের হঠাৎ মনে পড়ে ওর বাবার বন্ধু ছেলে আরাফাত চট্টগ্রামের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছে। কন্টাক্ট লিস্টে অনেক খোঁজাখুঁজির পর তার নাম্বার বের করে তাকে ফোন করে। বেশ কয়েকবার ডায়াল করে সিয়ান, কিন্তু ফোন রিসিভ হয় না। মিনিট 15 বাদে সেই নাম্বার থেকে কল আসে। সিয়ান কল রিসিভ করেই বলে, হ্যালো আরফাত ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বাট আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সিয়ান ইদ্রার। হো সিয়ান, কেমন আছো তুমি? অনেকদিন পর তাই তোমাকে দেখলাম, তো তাই চিনতে পারিনি। তো কি খবর তোমার? আপনার সাথে এমার্জেন্সি কিছু কথা আছে। জি বলো। ফ্রি আছেন? আরে তোমার জন্য অল টাইম ফ্রি আছি, বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপর সিয়ান শুরু থেকে সমস্ত ঘটনা আরাফাতকে খুলে বলে। সবটা শোনার পর আরাফাত বলে, টেনশন নিও না, সবটা আমার উপরে ছেড়ে দাও। শাওনের কেস আমি সামলাচ্ছি, আর চিন্তা করো না। তোমার শ্বশুরবাড়ির লোকেদের খোঁজও বের করব। তুমি ওনাদের নাম আর পিক আমাকে মেল করে দাও। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি তোমার বড় ভাইয়ের মতোই। তোমাকে হেল্প করবো না তো কাকে হেল্প করব? ওকে ভাইয়া, আমি তাহলে এখনই আপনাকে ছবিগুলো মেইল করে দিচ্ছি। বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। ইশরাদের ফ্যামিলির সবার পিকগুলো আরাফাতকে মেইল করে দ্রুত বাসা থেকে বের হয়। চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে থানায় যায় সিয়ান। ইন্সপেক্টর রাহুলের টেবিলের সামনে গিয়ে সজোরে ঘুষি মারে টেবিলে। সামনে দাঁড়িয়ে থাকা মাস্ক পরিহিত ছেলেটার এমন কাণ্ডে রাহুল থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে গর্জে উঠে বলে, হু আর ইউ? এভাবে থানায় এসে সিনক্রিট কেন করছেন? কে আপনি? সিয়ান দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট একটা মার্ডার কেস সলভ করতে আপনাদের এতদিন সময় লাগে, তাই না? রাহুল বেশ ভয় পেয়ে যায়। নিজেকে কোনো মতে সামলে থমথমে গলায় বলে, আপনি শান্ত হন, এটা থানা, এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনি বসুন, বসে তারপর কথা বলুন আমাদের সাথে। এতদিন আপনাদের সাথে বসে ভালোভাবেই কথা বলেছিলাম, ভেবেছিলাম আপনারা অনেস্টলি কাজ করেন, কিন্তু না, এখন বুঝতে পারছি আপনারা আসলে কি। দেখুন, এত চেঁচামেচি করবেন না। আপনি ঠিক কোন কেসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোন মার্ডার কেসটার কথা বলছি যদি কিঞ্চিত পরিমাণ বুদ্ধিও থাকে তাহলেই বুঝতে পারবেন।
সিয়ানের কথায় রাহুলের বেশ সন্দেহ হয়। মাঝ থাকায় কণ্ঠটা ঠিক বুঝতে পারছেন না তিনি, তবে মনে মনে ভাবছেন এটা সিয়ান নয় তো? ওর বাবা মায়ের মার্ডার কেসের ব্যাপারে বলছে না তো? কিন্তু সিয়ান কি করে হবে? শাওনের কাছে তিনি যতটুকু শুনেছেন যে সিয়ান এই পৃথিবীতেও নেই। তবুও তিনি সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করেন, কে তুমি? আমি কে সেটা জেনে কি করবেন? নিজেরাই বুঝে নিন নিজেরা কি করেছেন। আপনার পরিহিত ইউনিফর্মটার কতটা মূল্য দিয়েছেন আপনি, সেটা নিজে বুঝে নিন। উনি শুকনো ঢোক গিলে আবারও বলে, কে তুমি? আমি কে সেটা জেনে লাভ নাই কোনো আপনার। বাট লিসেন, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন। খুব তাড়াতাড়ি আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নিচ্ছি। আপনাদের ভালো পুলিশ অফিসারের মুখোশ সবার সামনে খুলে দেব ভেরি সুন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই হনহনিয়ে বেরিয়ে যায় সিয়ান। ইন্সপেক্টর রাহুল এসির নিচেও দরদর করে খামতে থাকে। উনি বুঝে উঠতে পারছেন না যে কে এভাবে হুমকি দিয়ে গেল। সঙ্গে সঙ্গে শাওনকে ফোন করে রাহুল। সে রাহুলকে আশ্বস্ত করে যেন কোনো ধরনের ভয় না পায়। ফোন রেখে দিয়ে শাওনও বেশ চিন্তিত হয়ে পড়ে। কে এভাবে হুমকি দিয়ে গেল? সিয়ান নয় তো? সিয়ান কি তাহলে এখনো বেঁচে আছে? এদিকে ঈশিতা প্রায় 2 মাস ধরে ফারাজের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ফারাজ আদৌ বেঁচে আছে তো, নাকি শাওনের লোকেরা তাদের মেরে ফেলেছে? না, আর ভাবতে পারছে না ঈশিতা। ফারাজের কথা মনে হলে শুধু চোখ দিয়ে অশ্রু গড়ায়। জায়নামাজে বসে শুধু আল্লাহর কাছে একটা প্রার্থনাই করে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। ইশরাদের বিয়ের দিনের ঘটনা জানার আগে ঈশিতা মনে করেছিল ফারাজ ওকে ঠকিয়েছে। হয়তো ফারাজের এখন আর ওকে ভালো লাগে না, তাই জন্য ফোন নাম্বার পাল্টে ফেলেছে। কিন্তু পরে যখন ইশরাদের বিয়ের ঘটনা শুনলো, তারপর ফারাজকে ভুল বোঝার জন্য নিজেকেই দোষী মনে হলো। নিজের উপরে নিজের ভীষণ রাগ হয় ঈশিতার। সবটা না জেনে শুনে কত কিছুই না ভেবেছিল ফারাজের ব্যাপারে। সে সময়ের কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ঈশানও বেশ অনেকদিন ধরে বোনের মন খারাপের বিষয়টা খেয়াল করেছে। ঈশিতা যে এখন আর আগের মতো প্রাণোচ্ছল নেই, চঞ্চল হাসিখুশি মেয়েটা কেমন যেন নীরব হয়ে গেছে। এ ব্যাপারটা অনেকদিন ধরেই ভাবা ঈশানকে। তবে ঈশান ভাবে আজকের ঈশিতার সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। ঈশান ইশরার রুমের দরজায় নক করতেই ঈশিতা বলে, ভিতরে এসো, দরজা খোলা আছে। ঈশান গিয়ে ঈশিতার সামনাসামনি বসে ধীর কণ্ঠে বলে, তোর সঙ্গে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো না ভাইয়া। বেশ অনেকদিন ধরেই তেমন চুপচাপ দেখছি তোকে। মন খারাপ তোর, এটা বুঝতে পেরেছি আমি। কি হয়েছে বল আমায়। ঈশানের কথায় হঠাৎ আবার ফরাজের কথা মনে হতেই ডুকরে কেঁদে ওঠে ঈশিতা। ঈশান ঈশিতাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কি হলো, কাঁদছিস কেন? বল আমায়। ঈশিতা কাঁদতে কাঁদতে সমস্ত কথা খুলে বলে ঈশানকে। ঈশান ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বলে, ফারাজকে যে ভালোবাসি সেটা এতদিন কেন বলিসনি আমায়? বলতে চেয়েছিলাম, কিন্তু ফারাজ না করেছিল। তাই বলে ভাইয়াকে বলবি না? ঈশিতা কিছু বলে না, এখনো কাঁদছে সে। ঈশান ঈশিতাকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, একদম কাঁদবি না। ফারাজকে আমরা খুঁজে বের করব। ভরসা রাখ আমাদের উপর, কিচ্ছু হবে না ফারাজের। একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ফারাজ, সঙ্গীতা বেগম আর ইমানুর রহমান। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে 3 জনকে খাবার দিয়ে হাত মুখ খুলে দেয়। ইমানুর রহমান চেঁচিয়ে বলে ওঠে, খাবো না আমরা, এসব নিয়ে যাও। খাবার না খেলে মরে যাবেন তো? আপনারা খাবার না খেলে বস আমাদের আস্ত রাখবেন না। আমরা তো এমনি মরে গেছি। তোমাদের বস কি যেন নাম? শাওন তো আমাদেরকে এমনিতেই মেরে ফেলেছে। খাবার না খেলে আবার কি বা হবে? শাওন রুমে ঢুকতে ঢুকতে রাগী গলায় বলে, বেঁচে থাকতে হবে তো আপনাদের। ভেবেছিলাম আপনাদের মেয়েকে মেরে ফেলবো, কিন্তু কি জানেন, আপনার মেয়ে এখনো বেঁচে আছে। তবে আপনাদের মেয়ে জামাইকে মেরে দিয়েছি। ওই শালা আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে একদম। ভেবেছিলাম সানভিকে বিয়ে করব, কিন্তু সানভির কোনো খবর আমি এখনো পাইনি। তাই ভাবছি আপনাদের মেয়েকে তুলে এনে বিয়ে করব। এমনিতেও ফার্সিয়া বেশ ভালোই দেখতে, ওকে বিয়ে করলেও মন্দ হবে না। ফারাজ গর্জে উঠে বলে, সিয়ানের কিচ্ছু হয়নি। আমি বিশ্বাস করি সিয়ান এখনো বেঁচে আছে। আর সিয়ান বেঁচে থাকতে কিছুতেই তুই ইশরাকে বিয়ে করতে পারবি না। শুধু একটা বার ছাড়া পাই এখান থেকে, তারপর তোর ব্যবস্থা করছি। শাওন অট্টহাসিতে ফেটে পড়ে, তুই করবি আমার ব্যবস্থা? বেরোতে পারলে তো ব্যবস্থা করবি। 2 মাসেও তোরা বের হতে পারিসনি সেখানে এখন ভুলেও বের হওয়ার কথা চিন্তা করিস না। খুব তাড়াতাড়ি তোর বোনকে তুলে এনে তোদের সামনে আমি তোর বোনকে বিয়ে করব। আমার বিশ্বাস এখনো বেঁচে আছে সিয়ান। সিয়ান নিশ্চয়ই এখান থেকে আমাদের বের করবে আর তোকে শাস্তি দেবে। শাওন আবারও জোরে জোরে হেসে ওঠে, কি বললি সিয়ান? ওই বেটা তো
কবেই মরে ভূত হয়ে গেছে। যদি বেঁচেই থাকতো তাহলে গত 2 মাসে তোদের এখান থেকে বের করে নিয়ে গেল না কেন? এখান থেকে বের হওয়ার কোন রকম ফন্দি কিন্তু তুই ভুলেও মাথায় আনিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, খাবারটা খেয়ে নে। বলে শাওন চলে যায়। 2 দিন পর সন্ধ্যাবেলা সিয়ান ড্রয়িং রুমে বসেছিল, সানভি ওর নিজের রুমে। এই সময় আরাফাত সিয়ানকে কল দেয়। তাড়াতাড়ি করে সিয়ান কল রিসিভ করে। হ্যালো সিয়ান, আচ্ছা তোমার বিয়ের ডেটটা বলো তো। 24 জুলাই। তোমার বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে তো? হুম।